নমস্কার বন্ধুগণ, 1599 সালে লন্ডনে কয়েকজন ব্যাপারী একসাথে মিলে একটি জয়েন্ট স্টক ট্রেডিং কোম্পানি বানানোর সিদ্ধান্ত নেয়। আর সময়ের সাথে সাথে এই স্টক ট্রেডিং কোম্পানি নিজের ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তুলেছিল কি 300 বছর পর এই স্টক ট্রেডিং কোম্পানি একলা পৃথিবীর 25% অংশে রাজত্ব করত। 24 জন বোর্ড মেম্বার দিয়ে গঠিত এই কোম্পানির নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমবার সমুদ্র মার্গের উপর দিয়ে ভারতে এসেছিলেন। এরপর 1757 সালে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর বাংলার ক্ষমতা দখল করে নেয় এবং 1757 থেকে 1947 সাল পর্যন্ত টোটাল 190 বছর ধরে ভারতে রাজত্ব করেছিল। কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটিশরা কেন ভারতে এসেছিল, কিভাবে মহিলাদের উপর নৃশংসভাবে অত্যাচার করা হতো এবং কিভাবে ব্রিটিশ সরকার ভারতে 190 বছর ধরে রাজত্ব করেছিল, তো আসুন ব্রিটিশ ভারতের এই ইতিহাসকে বিস্তারভাবে জানার চেষ্টা করি। 14th সেঞ্চুরির আগে ইউরোপ এবং আফ্রিকার কলোনির লোকেরা জানতই না কি ভারত বলে একটি উপমহাদ্বীপ আছে। 1497 সালে ভাস্কো দা গামা 4টি জাহাজে 170 জন ক্রু মেম্বারকে নিয়ে নতুন দুনিয়ার খোঁজ করতে বেরিয়ে পড়েন। ভাস্কো দা গামা ইউরোপ থেকে বেরোনোর পর আফ্রিকার কেপটাউন থেকে 50 কিলোমিটার দূরে কেপ অফ গুড হোপ কোস্টে এসে পৌঁছায় আর কেপ অফ গুড হোপ কোস্ট থেকে পুনরায় ভারত মহাসাগরের পর যাত্রা শুরু করে। 20 মে 1498 ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের মালাবার কোস্টে এসে পৌঁছায়। আর ভাস্কো দা গামা প্রথম ইউরোপিয়ান ছিলেন যিনি সমুদ্র মার্গের উপর দিয়ে ভারতে এসেছিলেন। ভাস্কো দা গামা ইউরোপকে এশিয়ার সঙ্গে সমুদ্র মার্গের উপর দিয়ে জুড়ে দিয়েছিলেন। আজ থেকে প্রায় 423 বছর আগে 16 ডিসেম্বর সাল 1600-তে রয়্যাল চার্টার অ্যাক্টের উপর ভিত্তি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থাপনা হয়। এই রয়্যাল চার্টার অ্যাক্টের নিয়ম ছিল কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করে যে পরিমাণ লাভ করবে সেই লাভের কিছু পরিমাণ পার্সেন্টেজ ব্রিটেনের রাজ পরিবারকে দিতে হবে। আর এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত মহাসাগরের উপর ব্যবসা করার জন্য ব্রিটেনের রানীর কাছে পারমিশন নেয়। 24 আগস্ট 1608 ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমুদ্র মার্গের উপর দিয়ে প্রথমবার গুজরাটের সুরাট বন্দরে পৌঁছেছিলেন। সেই সময় ভারতকে সোনার চিড়িয়া বলা হতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে নীল, তুলো, রেশম, চিনি, চা, নুন, মশলা এবং আফিমের ট্রেডিং করত। যেসব ইনভেস্টাররা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ইনভেস্ট করেছিল তারা মোটা টাকা রিটার্ন পেতে শুরু করে। আর এরই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে নিজেদের ফ্যাক্টরি বানানোর সিদ্ধান্ত নেয়। সেই সময় ভারতে মুঘল সাম্রাজ্যের শাসন ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমান্ডো জেম লেনকাস্টার ব্রিটিশ অফিসার থমাস রোকে আদেশ দেয় কি ও যেন মুঘল সম্রাটের সঙ্গে দেখা করে একটি বাণিজ্যিক ট্রিটি সাইন করে। আর এরপর থমাস রো মুঘল সম্রাট নূর উদ্দিন সালিম জাহাঙ্গীরের সঙ্গে দেখা করে একটি ব্যবসায়িক সন্ধি সাইন করে। আর মুঘল সম্রাট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে ফ্যাক্টরি বানানোর জন্য অনুমতি দিয়ে দেয়। 1619 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমবার গুজরাটের সুরাট বন্দরে নিজেদের ফ্যাক্টরি বানিয়েছিলেন। এরপর মাদ্রাস, বোম্বে, কলকাতা বিভিন্ন জায়গায় নিজেদের ফ্যাক্টরি বানাতে শুরু করে। 1647 সাল পৌঁছাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে টোটাল 23টি ফ্যাক্টরি বানিয়ে দিয়েছিলেন। 1634 সালে মুঘল সম্রাট শাহজাহান ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে ব্যবসা করার জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করে। 1717 সালে মুঘল সম্রাট ফারুকিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটি ফরমান প্রদান করে। আর এই শাহী ফরমান ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি বরদান রূপে সাবিত হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য সীমা শুল্ক মাফ করে দেওয়া হয়। এর অর্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বেঙ্গলে ব্যবসা করার জন্য কোনরূপ কোনো ট্যাক্স পে করতে হবে না। বছরে মুঘল সম্রাটের রাজকোষে কেবলমাত্র 3000 টাকা দিলেই হবে। ভারতে বাকি যেসব বাণিজ্যিকরা ব্যবসা করতে আসতো যেমন আফ্রিকান, পর্তুগিজ এবং স্প্যানিশ, তাদেরকে ভারতে ব্যবসা করা বন্ধ করে দেয়। আর এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য প্রতিদ্বন্দ্ব পুরোপুরিভাবেই সমাপ্ত হয়ে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মার্কেটে অল্প মূল্যে জিনিসকে ক্রয় করতে শুরু করে এবং এই শাহী ফরমান নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে বেঙ্গলে, যেটা আজকের দিনে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা এবং বাংলাদেশ, সেখানে নিজের টেরিটরিকে বিস্তার করতে শুরু করে। আর এর ফলে বাংলার রাজকোষে একটি বড় প্রভাব দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে বাংলার রাজকোষ শূন্য হতে থাকে। 1756 সালে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়। এরপর সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিজের টেরিটরির বিস্তারকে বন্ধ করার আদেশ দেয়। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এই আদেশ মেনে নেওয়া অসম্ভব ব্যাপার ছিল। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখন এরকম একজন রাজার প্রয়োজন ছিল যে নামে কেবলমাত্র রাজা থাকবে কিন্তু আইনগত দিক দিয়ে ইংরেজদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করবে। কিন্তু সিরাজউদ্দৌলার সৈন্যের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি লড়াই করতে পারতো না। আর এরই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফরের সাথে একটি সিক্রেট ডিল সাইন করে। মির্জাফরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে কি যদি মির্জাফর সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধে
ইংরেজদেরকে জিততে সাহায্য করে, তো ব্রিটিশরা মির্জাফরকে বাংলার নবাব বানিয়ে দেবে। আর মির্জাফর এই ডিলে রাজি হয়ে যায়। 23 জুন 1757 কলকাতার থেকে 150 কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে পলাশিতে পলাশির যুদ্ধ হয়। আর এই যুদ্ধে রবার্ট ক্লাইভের 3000 ইংরেজ সৈন্য মির্জাফরের সহায়তা নিয়ে সিরাজউদ্দৌলার 50,000 সৈন্যকে পরাজিত করে দেয়। এরপর মির্জাফরকে বাংলার নবাব বানানো হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমস্ত প্রশাসনিক বিভাগকে নিজেদের হাতে তুলে নেয়। এরপর ইংরেজরা ধীরে ধীরে বেঙ্গলে নিজের প্রভাবকে বিস্তার করতে থাকে এবং মির্জাফরকে তার পোস্টের থেকে হাঁটিয়ে তার পুত্র মীর কাসিমকে বাংলার নবাব বানানো হয়। 1762 সালে মীর কাসিম বাংলার রাজধানীকে মুর্শিদাবাদ থেকে বিহারে স্থানান্তরিত করে দেয় এবং মীর কাসিম নিজেকে একজন ইন্ডিপেন্ডেন্ট রুলার রূপে দেখতে শুরু করে। মীর কাসিম সমস্ত নিয়ম কানুনকে নিজের মতো করে পরিচালিত করতে থাকে। আর এরই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মীর কাসিমের বিবাদ শুরু হয়ে যায়। 1764 সালে বক্সারের যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে আওয়াধের নবাব সিরাজউদ্দৌলা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম মীর কাসিমকে সহায়তা করেছিল। অবশেষে এই যুদ্ধে মীর কাসিম পরাজিত হয় এবং 1765 সালে এলাহাবাদ সন্ধি সাইন হয়। আর রবার্ট ক্লাইভ প্রথম বাংলার গভর্নর জেনারেল হয়। রবার্ট ক্লাইভ বাংলাতে ব্যবসা করে যে পরিমাণ রোজগার করত তার পার্সেন্টেজ ব্রিটেনে পাঠানো বন্ধ করে দেয়। আর ভিডিওর প্রথমে আমি আপনাদের বলেছিলাম কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থাপনা হয়েছিল রয়্যাল চার্টার অ্যাক্টের উপর ভিত্তি করে। রবার্ট ক্লাইভ যখন এই অ্যাক্টকে উল্লঙ্ঘন করে, তো এর কারণে ব্রিটেনের রানী রবার্ট ক্লাইভকে পুনরায় ব্রিটেনে ডেকে পাঠায় এবং তাকে জেলে বন্দী করে দেওয়া হয়। এরপর ওয়ারেন হেস্টিং বাংলার গভর্নর জেনারেল হয়। 1770 সালে ওয়ারেন হেস্টিং বাংলার প্রশাসনিক ভবনকে কলকাতাতে স্থানান্তরিত করে দেয়। আর এর পরবর্তী 8 দশক ধরে ট্রিটি সাইন করে জোরপূর্বক বা যুদ্ধ করে ব্রিটিশ সরকার একের পর এক রাজ্যকে দখল করে নিতে থাকে, যার কারণে ভারতের বেশিরভাগ টেরিটরি ব্রিটিশ সরকারের অধীনে চলে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের সৈন্যবলকে মজবুত করতে শুরু করে আর এরপর ভারতীয় রাজাদেরকে সুরক্ষা প্রদান করার জন্য প্রস্তাব পেশ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলাহাবাদের নবাবকে সুরক্ষা প্রদান করার জন্য 26 লক্ষ টাকা ডিমান্ড করে। মুঘল এম্পায়ারকে সুরক্ষা প্রদান করার জন্য 33 লক্ষ টাকা ডিমান্ড করে। 1775 সালে ব্রিটিশ এবং মারাঠাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। আর 7 বছর ধরে এই যুদ্ধ চলার পর সালবাই সন্ধি সাইন হয় এবং প্রথম অ্যাংলো মারাঠা ওয়ার সমাপ্ত হয়। 1803 সালে দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়ার শুরু হয় এবং 2 বছর পরে সমাপ্ত হয়ে যায়। 1817 সালে পুনরায় তৃতীয়বার অ্যাংলো মারাঠা ওয়ার শুরু হয় এবং 1819 সালে তৃতীয় অ্যাংলো মারাঠা ওয়ার সমাপ্ত হয়। 1848 থেকে 1856 পর্যন্ত লর্ড ডালহৌসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি প্রথমবার ভারতে রেলওয়ের নির্মাণ করেছিলেন। আর দেখতে দেখতে 50 বছরের মধ্যে ভারতীয় রেলওয়ে পৃথিবীর 4র্থ বৃহত্তম রেলওয়েতে পরিণত হয়েছিল। লর্ড ডালহৌসি ডক্টরিন অফ ল্যাপস অ্যাক্ট পাস করেন। এই অ্যাক্টের নিয়ম ছিল কি ভারতীয় কোনো রাজা যদি সক্ষম না থাকে, কোনো রাজার যদি পুত্র সন্তান না হয় আর সেই রাজার মৃত্যু হয়, তো সেই রাজ্যকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে করে দিতে হবে। আর এরই কারণে যখন 1839 সালে পাঞ্জাবের সম্রাট রঞ্জিত সিং এর মৃত্যু হয়, তখন তার পুত্র দুলেপ সিং এর বয়স ছিল 10 বছর। আর এই সুযোগেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডক্টরিন অফ অ্যাক্টের উপর ভিত্তি করে পাঞ্জাব রাজ্যকে ছিনিয়ে নেয় এবং জোরপূর্বক দুলেপ সিংকে ট্রিটি অফ লাহোরে সাইন করে নেয়। আর এইভাবে কোহিনুরকে দুলেপ সিং এর কাছ থেকে ছিনিয়ে নেয়। ঝাঁসির মহারাজ গঙ্গাধর রাও মণিকার্ণিকাকে বিয়ে করেছিলেন। আর বিয়ের পর মণিকার্ণিকা যখন ঝাঁসির রানী হয়, তখন তাকে লক্ষ্মীবাই নাম দেওয়া হয়েছিল। লক্ষ্মীবাই একটি পুত্র সন্তানের জন্ম দেন যার নাম ছিল দামোদর রাও, কিন্তু 4 মাস পরে দামোদর রাওয়ের মৃত্যু হয়ে যায়। আর এরপর লক্ষ্মীবাই এবং গঙ্গাধর রাও একজন পুত্রকে দত্তক নিয়ে নিয়েছিলেন। আর নিজের পুত্র না থাকায় যখন গঙ্গাধর রাওয়ের মৃত্যু হয়, তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডক্টরিন অফ ল্যাপস অ্যাক্টের উপর ভিত্তি করে ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে ঝাঁসি ছেড়ে দেওয়ার আদেশ দেন এবং তার পরিবর্তে তাকে 60,000 টাকা অ্যানুয়াল পেমেন্টের প্রস্তাব দেয়। কিন্তু ঝাঁসির রানী লক্ষ্মীবাই নিজের ঝাঁসিকে ছাড়তে অস্বীকার করে। 10 মে 1857 সালে ভারতীয় বিদ্রোহ শুরু হয়ে যায় আর ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই ভারতীয় বিদ্রোহে যুক্ত হয়ে যায়। ভারতীয় বিদ্রোহকে দমন করা ব্রিটিশ সরকারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু অবশেষে ব্রিটিশ সরকার এই ভারতীয় বিদ্রোহকে দমন করে দেয় এবং ঝাঁসির রানীর সাথে সাথে পুরো ভারতকে দখল করে নেয়। 2 আগস্ট 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট পাস করে। আর এরপর লর্ড কিং রানী ভিক্টোরিয়াকে ভারতের সাম্রাজ্য ঘোষণা করে দেয়। আগে ব্রিটেন থেকে ভারতে আসতে 3 মাস সময় লেগে যেত, কিন্তু 1869 সালে যখন সুয়েজ ক্যানেল খোলা হয়, তখন জাহাজকে আর ঘুরে ঘুরে যেতে হতো না। তাই ব্রিটেন থেকে ভারত কেবলমাত্র 3 সপ্তাহের মধ্যে পৌঁছে যেত। 1864 সালে ক্যান্টনমেন্ট অ্যাক্ট পাস করা হয়। আর এই অ্যাক্টের উপর ভিত্তি করে ভারতীয় গরিব মহিলাকে ইংরেজ সেনাদের বিলাসিতার জন্য ব্যবহার করা হতো।
যদি কোনো সুন্দর মহিলা ইংরেজ পুলিশ অফিসারের নজরে পড়ে যেত তো সেই মহিলাকে রেপ করে দেওয়া হতো। ব্রিটিশ অফিসার কোলেনিয়াল নীল তার নিজের ডায়েরিতে বর্ণনা করেন কি আলাদা আলাদা সময় তাকে আলাদা আলাদা জায়গায় ডিউটি দেওয়া হতো, কিন্তু তার এমন একদিনও যায়নি যেদিন কোনো মহিলা তার শিকার হয় না। দেশের আলাদা আলাদা জায়গায় 350টি প্রস্টিটিউশন হাউস বানানো হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের টেক্সটাইল, স্টিল এবং শিপ মেকিং কোম্পানির উপর বেশি পরিমাণে ট্যাক্স চাপিয়ে দেয়, আর বেশিরভাগ কোম্পানিকে ট্যাক্স পে না করতে পারার কারণে বন্ধ করে দেওয়া হয়। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের ফ্যাক্টরি বানায় এবং শ্রমিকদেরকে জোরপূর্বক কাজ করাতে শুরু করে। জমিদারের থেকে বেশি বেশি পরিমাণে ট্যাক্স নিতে শুরু করে, আর জমিদার যখন ট্যাক্স পে করতে না পারতো তখন জমিদারের জমিনকে ছিনিয়ে নেওয়া হতো। কৃষকরা ফসল তো চাষ করতো কিন্তু কৃষকদের হাতে কিছুই থাকতো না, জমিদারকে ট্যাক্স পে করতে হতো। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও ট্যাক্স পে করতে হতো। ধীরে ধীরে এই ট্যাক্সের পরিমাণ 90% পৌঁছে যায়। এর অর্থ একজন কৃষক যদি 100 কেজি ফসল উৎপন্ন করে তো তাকে 90 কেজি ফসল ট্যাক্সের স্বরূপ প্রদান করতে হবে, কেবলমাত্র হাতে 10 কেজি ফসল বেঁচে থাকবে। কৃষকদেরকে জোরপূর্বক নীল চাষ করানো হতো এবং যদি কোনো কৃষক চাষ করতে না পারতো তাকে গরম লোহার রোডে ছেঁকা দেওয়া হতো, লোহার শিকল দিয়ে মারা হতো, এমনকি বাড়ির মহিলাদের উপর নৃশংসভাবে অত্যাচার করা হতো। বাড়ির মহিলাকে গ্রামের মাঝে নির্বস্ত্র করে গোটা গ্রাম ঘোরানো হতো এবং তারপর সেই মহিলার স্তনকে লোহার চিমটা দিয়ে দাবানো হতো যতক্ষণ পর্যন্ত সেই মহিলা যন্ত্রণায় কাতর ছটফট না করতো। আর এরপর ওই মহিলাকে ব্রিটিশ অফিসার রেপ করে দিত। 1885 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পূর্ব দিকে নিজের টেরিটরিকে বিস্তার করায় লেগে পড়ে, আর এরই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বার্মার যুদ্ধ শুরু হয়ে যায়। আর এই সময় ন্যাশনাল কংগ্রেসের স্থাপনা হয়। ন্যাশনাল কংগ্রেসে ধীরে ধীরে হিন্দু, মুসলিম, শিখ, জৈন সমস্ত সম্প্রদায়ের লোক যুক্ত হতে শুরু করে। আর ভারতীয় মানুষের এই ঐক্যবদ্ধতাকে দেখার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের মানুষের মধ্যে ধর্মের বিভাজন তৈরি করে দেয়। 1905 সালে বেঙ্গলকে দুটি অংশে বিভক্ত করে দেয়, ইস্ট বেঙ্গল যেখানে মুসলিম মেজরিটির লোক থাকবে, ওয়েস্ট বেঙ্গল যেখানে হিন্দু মেজরিটির লোক থাকবে। 1906 সালে ঢাকাতে অল ইন্ডিয়া মুসলিম লীগের স্থাপনা হয়। 1919 সালে জালিয়ানবাগে 20,000 শ্রমিক একত্রিত হয় ইংরেজদের এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। 90 জন ব্রিটিশ সোলজার ওই মাঠে উপস্থিত হয়ে চারদিকে গুলি চালাতে শুরু করে এবং এই গুলিতে 1000-এর থেকেও বেশি লোকের মৃত্যু হয়েছিল। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়ে যায়। জামশেদপুরে 30,000 শ্রমিক 13 দিন ধরে স্ট্রাইক করে দেয়। আহমেদাবাদে 1 লাখ শ্রমিক 4 মাস ধরে টেক্সটাইল ফ্যাক্টরিকে বন্ধ করে দেয়। আর ধীরে ধীরে ব্রিটিশ সৈন্য কমজোর হতে শুরু করে। গ্রামীণ এলাকাতে পুলিশ চৌকি, সরকারি ভবন, পোস্ট অফিস এবং স্টেশনে আগুন লাগিয়ে দেয়। আর এই বিদ্রোহ ইংরেজদেরকে ভারত ছাড়তে বাধ্য করে দেয়। 1947 সালে ইংরেজরা ভারতকে ছেড়ে চলে যায় এবং ভারতকে দুটি স্বতন্ত্র রাষ্ট্রে বিভক্ত করা হয়, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান আর রিপাবলিক অফ ইন্ডিয়া। আশা করছি ব্রিটিশ সাম্রাজ্যের এই ইতিহাস আপনার কাছে ইনফরমেটিভ ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। উইশ ইউ অল দ্য বেস্ট।